বলি আপনাদের, আপনার সবাই শুনেছেন সেই নদীর নাম। সেই নদীর নাম হচ্ছে বরাক। বরাক নদীর বৈশিষ্ট্য হচ্ছে যে সেই নদী মৌন নয় অবশ্যই, কিন্তু উদ্ভূত নয়। উদ্ভূত নয় এই অর্থে যে ভরা বর্ষায় প্রবল বৃষ্টির পরে সেই নদী কিন্তু তার তাৎক্ষণিক তীরভূমিকে বিব্রত করে না করে সে করে কি, ওই ছোট ছোট খাদ দিয়ে সে তার অদূরবর্তী কিছু কিছু জলাভূমিকে ভরাট করে, ছোট ছোট মাঠকে পল্লবিত করে। আপনি হয়তো আজকে যে মাঠের পাশ দিয়ে গেলেন সেই মাঠটি বিশুদ্ধ মাঠ, কালকে দেখবেন সেখানে জল ধরে তৈরি করছে। সেই জল কিন্তু বর্ষার মানে বৃষ্টির সরাসরি জল নয়, সেই জল হচ্ছে বরাকের অনুদ্ধত উত্থান। রাহুলের কবিতা, রাহুল পুরকাশের কবিতা আমাকে বরাক নদীর কথা বলে পায়। এই অর্থে যে রাহুলের কবিতা সারা জীবন ধরে রাহুল যে 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 ঘরানায় লিখেছেন, সেই ঘরানা মৌন নয়, আবার উদ্ধতও নয়, একেবারে উদ্ধত নয়। যে বিষয় নিয়ে রাহুল লিখেছেন, যে যে সময়ের কথা রাহুল লিখেছেন, যে যে ঘটনার কথা রাহুল লিখেছেন, যে পর্বের কথা রাহুল লিখেছেন, যে দৃষ্টিতে লিখেছেন, সেই দৃষ্টির গান কিন্তু সাধারণভাবে কবিরা যখন আমাদের বাংলা সাহিত্যে বা সারা পৃথিবীর সাহিত্যেই সেই দৃষ্টির গানটা, সেই দৃষ্টির কণ্ঠ, সেই দৃষ্টির উৎকণ্ঠার মধ্যে একটা উঁচু তার বাধা থাকে। রাহুলের কবিতার কোনোদিন সেই 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 উচ্চকণ্ঠ অভিপ্রায়কে স্পর্শ করেনি। রাহুল যখন লিখতে এসছেন তখন তার ঠিক একটু আগে গৌতম বলেছেন, তার একটু আগেই ঘটে গেছে একটি গুরুতর আন্দোলন, একটি তীব্র আন্দোলনের স্পর্শ পেয়েছে বাংলা। সেই আন্দোলন বাংলা কবিতার বেশ কয়েকটি দশক সেই আন্দোলনটি গ্রহণ করেছে। আমি 4-5 জন কবির নাম বলি, সেই 4-5 জন কবি বাংলা কবিতার 5টি দশক জুড়ে কবিতা লিখেছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মধুভূষণ ভট্টাচার্য, মৃদুল দাশগুপ্ত, রাহুল পুরকায়স্থ, এরা প্রত্যেকেই 70 দশকে সেই আন্দোলনকে গ্রহণ করেছে নিজের নিজের মতো করে। রাহুল কোন দিক থেকে আলাদা হবে? আপনারা যাদের নাম বললাম, আপনারা নিশ্চয়ই আপনারা সবাই পড়েছেন, আমার চেয়ে ভালো পড়েছেন। আপনারা জানেন যে শঙ্কর ঘোষের কবিতার যে ধ্রুপদী স্থাপত্য, তার পাশাপাশি মণিভূষণের কবিতার মধ্যে একটা ব্যঙ্গ প্রবল নাটকীয়তা আছে। সেই দিক থেকে তিনি গ্রহণ করেছেন সেই সময়কে, তার অব্যবহিত আগের সময়কে। আমাদের মৃদুলের কবিতার মধ্যে একটি তৎপর একটা সাংকেতিকতা আছে। আর রাহুল সেই সময়কে গ্রহণ করবে, সারা জীবন ধরে রাহুল কবিতা লিখে গেছেন একটি পৌরাণিক গাম্ভীর্য রক্ষা করে যোগ করে, এবং সারা জীবনের কবিতা, সারা জীবনের চর্চা, সারা জীবনের পরিক্রমায়, সারা জীবনের পর্যটনে এই পৌরাণিক গাম্ভীর্য এতটুকু তোল খায়। এটা কিন্তু এটা খুব অসাধারণ কিছু নয়। সারা পৃথিবীর এরকম অনেক কবিতায় আমরা পাই যে সারা জীবন মোটামুটি একই ধরনের লিখে গেছে। আবার এমন কবি বাংলাতেও আছে, এমন কবির কবিতাও পড়ি যাদের প্রত্যেকটি বই নতুন নতুন ধরনের লেখা। আমরা ফিরে এসো চাকার যে অনুচ্চ ধূসরতা, তারপরেই আমাদের বিনয়ের অঘ্রাণের অনুভূতিমালার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাহুল কিন্তু সারা জীবন এই অনুত্তেজিত গ্রহণকে সবসময় রক্ষা করেছেন, লালন করেছেন, পালন করেছেন। এবং তার আমরা একটু আগে গৌতম বলেছেন, প্রথম বইয়ে তার ভাষা ততটা তার আয়ত্ত হয়নি, পরবর্তী বইগুলো থেকেই বরং তার উত্থান। কিন্তু প্রথম বইয়েও রাহুলের যে নির্দিষ্ট ঘরানা, সেই ঘরানার স্পর্শ আমরা পাবো। আমি কিছুদিন আগে সম্প্রতি বেরিয়েছি, এটা সারা পৃথিবীর লেখকেরাই সময়কে নিজের নিজের মতো করে ধারণ করেছেন। আমি এই এলিয়েটের চিঠিপত্রের 10ম খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেখানে দেখলাম তাকে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার যে বিভিন্ন ভূমিকা, নানা জায়গায় গিয়ে কবিতা পড়া, যুদ্ধের জন্য ত্রাণ তহবিলের জন্য কথা বলা, সেখানে ব্রিটিশ লাইব্রেরির কর্ণধার তাকে অনুরোধ করেছিলেন সুইডেনে গিয়ে সুইডেনের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ভালো করার দায় তাকে নেবার জন্য। তিনি সুইডেনে চলে গিয়েছিলেন সেই সময়, 53 বছর বয়সটা, তিনি তখন আর যুদ্ধে যেতে পারবেন না। তিনি সুইডেনে গিয়ে যুদ্ধের
পরিপ্রেক্ষিতে ব্রিটেনের পক্ষে সুইডেনের সমর্থন আদায়ের জন্য চলে গিয়েছিলেন। তো সারা জীবন ধরেই কবিরা তার সময়কে, তার সমাজকে, তার পরিবেশকে, তার পরিবেশকে গ্রহণ করতে চান। এমনকি বুদ্ধদেব বসু যিনি তার মায়াবী টেবিল ছেড়ে কোনোদিন উঠতে চাননি, এবং যার বিখ্যাত কথা আমরা সবাই জানি যে তাই পবিত্র যা ব্যক্তিগত, তিনিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফ্যাসিজম, সভ্যতা ও ফ্যাসিজম নামে একটি পুস্তিকা লিখেছিলেন। বুদ্ধদেব বসুর মতো মানুষ, যদিও মজার কথা তার শেষ জীবনে তিনি যখন তার রচনাবলী তৈরি করেছিলেন এই বইটার নাম উল্লেখ করেন, কিন্তু তাকে সেই সময় দাবি মানতে হয়েছিল। রাহুলও সেই দাবি স্বীকার করেছে, এবং এই দাবি স্বীকারের কয়েকটা ধরন আছে, কয়েকটা শীর্ষ আছে, কয়েকটা প্রবণতা আছে যা রাহুলকে সেই ঘটনাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। একটা হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে রাহুল সারা জীবন তৎসম শব্দের তার আস্থা জানিয়েছে। সারা জীবনের কবিতায় তৎসম শব্দের ঘনঘোর ব্যবহার করে তার মাঝে মাঝে ভঙ্গির ধরনটাকে লুকিয়ে দিয়ে একটা দোলাচল তৈরি করেছেন, যা পাঠককে তার কবিতার স্বাভাবিক পরিক্রমাকে গ্রহণ করতে বাধ্য করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, গ্রহণ করতে বাধ্য করেছে। এবং এটা একদম প্রথম বই থেকে এই কাণ্ডটা আছে। আমি একটা কবিতা আপনাদের সামনে বলি। কবিতার প্রথম লাইন, 3-4 লাইন বলি। শূন্যে যদি তুলে ওঠো বিবর্ণ পুস্তক, তোমার কবিতাখানি স্ফুট হয়ে ওঠে, কোথাও ডাকছে শুনি অবাক ময়ূর। এই 3টি লাইনে ভয়ঙ্কর কিছু কাণ্ড কিন্তু আমরা করে দিয়েছি। আমি কবিতাটা পড়ি, আমরা খেয়াল করি যে শব্দের এই সচেতন টানাপোড়েনের সাহায্যে রাহুল আমাদের কবিতাটার কাছাকাছি নিয়ে গেছেন। কি করেছেন রাহুল? শূন্যে যদি দুলে ওঠো বিবর্ণ পুস্তক, পরপর দুটি ঘনঘোর তৎসম শব্দের ব্যবহারে করে ওই লাইনে এটা যাতে টোন না খায়, এই তৎসম শব্দের গাম্ভীর্য যেন কবিতার পাঠককে কবিতার মধ্যে প্রবেশ করতে বাধা না দেয়, তার জন্য সেই লাইনে তিনি তার একটু আগেই দুলে ওঠো শব্দটাকে ব্যবহার করেছেন। এবং তার পরের লাইনে খেয়াল করে দেখুন, তোমার কবিতাখানি স্ফুট হয়ে ওঠে। স্ফুট শব্দের ধ্রুপদী গাম্ভীর্যকে সহ্য করার জন্য আমাদের প্রস্তুত করতে রাহুল ঠিক তার আগেই কবিতাখানির মতো একটি কুত্তর ভঙ্গিকে ব্যবহার করেছে। এবং তার পরের লাইনটি তো ভয়ঙ্কর। পরের লাইনটি দেখুন, কোথাও ডাকছে শুনি অবাক ময়ূর। সাধারণভাবে রাহুলের কবিতায় এত 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 বিকলতা থাকে না। এই লাইনটির মধ্যে যে 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 অনুচ্চ নম্রতার আহ্বান রয়েছে, আপনি খেয়াল করুন। কোথাও ডাকছে শুনি অবাক ময়ূর, এটা লিখে রাহুল, আমার নিজের বিশ্বাস, এটা লিখে রাহুল বুঝতে পেরেছিলেন যে এই লাইনটাকে তারপরের কোনো ব্যবহারের মধ্য দিয়ে এই লাইনটাকে গ্রহণ করতে হবে পাঠকের কাছে, গ্রহণ করাতে হবে পাঠকের কাছে, এটাকে সহ্য করাতে হবে পাঠকের কাছে। এটাকে এই দাবি তার ভিতরে তৈরি হয়েছিল। সেই জন্য কি করেছেন তিনি দেখুন, তারপরেই লিখেছেন, বিদ্ধ করো পুনঃ টানো বুকে, আমার শরীরে দেখি স্বীয় শূন্যতাকে। কোথাও ডাকছে শুনি অবাক ময়ূরের মধ্যে যে চাটা একটু পরে দিলে ভালো হয়, আর কথাটা শেষ করি। তারপর কোথাও ডাকছে শুনি অবাক ময়ূর, এই লাইনটির মধ্যে যে একটা বিকলতার প্রশ্রয় আছে, তাকে সামলেছেন রাহুল তার পরের লাইনে, বিদ্ধ করো পুনর্টানো বুকে, আমার শরীরে দেখি স্বীয় শূন্যতাকে। রাহুল এই শূন্যতার আহ্বান রাহুলের কবিতা অনেকবার আছে। একটু আগে একটা সাক্ষাৎকারের কথা বলছিলেন, সেটা তো নিশ্চয়ই আছে। আর একটা সাক্ষাৎকার পড়েছিলাম যেখানে রাহুল বলেছেন যে কবিতার শুরু শূন্যতা থেকে এবং তার শেষ অর্থহীনতা। শূন্যতা এবং অর্থহীনতাকে কোন অর্থে রাহুল মেলাচ্ছেন তার কবিতা পড়তে পড়তে এটা বোঝা যায়, এটা টের পাওয়া যায়। কবিতার ভেতরের যে সর্বনাশ, তার ভেতরের যে দ্বিচারিতা, তার ভেতরের যে অনাচার, তার ভেতরের যে টানাপোড়েন,
তাকে রাহুল কোনোদিন অগ্রাহ্য করেন। সাধারণত রাহুল যে ঘরানার কবি, সেই ঘরানার একটা 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 দাবি থাকে যে কখন খুব সরাসরি খুব স্বাভাবিকভাবে কথাকে বলা, এবং সেই বলার জন্য কথাটা কখনো কখনো একটু একটু উঁচু তারে বাধা হয়ে যায়। আমি একদিন বোধহয় এখানেই বা অন্য কোথাও বলেছিলাম মাহমুদ দারবিশের একটা কবিতার কথা, যে কবিতা তিনি বলেছেন, বিখ্যাত কবিতা, এবং বহু জায়গায় কথা কবিতাটা বলেছেন যে আমি কাউকে আক্রমণ করতে চাই না, কারো বৃত্ত কেড়ে নেবার ইচ্ছেও আমার নেই, কিন্তু কিন্তু খিদে পেলে আমার ওপর চেপে বসে আছে যে তার মাংসই তো আমি খাই। এই 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 ঘরানার মধ্যে যে ঔদ্ধত্য আছে, যে স্বাগত ঔদ্ধত্য আছে, সেটা একটা ধরুন। আবার রাহুল সারা জীবন যে কবিতাটা লিখেছেন, সেই কবিতার মধ্যে যে 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 অনুদ্ধত একটা আহ্বান আছে, সেটাও কবিতার একটা ধরন। এবং এইটা আরেকটা 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 এই এই আরেকটা বিখ্যাত কবিতা রাহুলের, সেই কবিতাটার আলোচনা করে, সেই কবিতাটা প্রত্যেকটি লাইন নিয়ে কথা বলে আমি এই ধরনটাকে আরেকবার বোঝাতে চাইছি। এতে কোন কবিতাটা হচ্ছে, এবং বাংলায় এই 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 মানে ওই যে আন্দোলনকে রাহুল স্পর্শ করেছেন, সারা জীবন ধরে যে আন্দোলন স্পর্শ রাহুলের কবিতায় বারবার ফিরে এসছে, সেই কবিতার একটা আমি পড়ি। নিষিদ্ধ দ্রাঘিমা ছেড়ে যুবকেরা হেঁটে গেছে যে যার ছায়ায়, উপসী বৃক্ষের মতো মায়ের দুঃখ তবু ডাকে, আয় খোকা ভাত খাবি আয়। এটা আমাদের ব্যাখ্যা করার দরকার নেই। এই কবিতাটির মধ্যে যে সময়ের কথা আছে, যে ছেলেদের কথা আছে, যে ছেলেরা ঘর ছেড়ে চলে গেছে তাদের কথা আছে, তাদের মায়েদের কথা আছে। সেই মা বাংলা কবিতায়, অনেকের কবিতায় আসন পেতেছে। শঙ্খ ঘোষের স্লোগান কবিতাটার কথা মনে করুন। হ্যাঁ হ্যাঁ, মায়ের চোখে ঘুম ছিল না, লাইনটা কি জানো আমাদের লেখা ছিল, বাপের চোখে ঘুম ছিল না মার, হ্যাঁ, তবুও তার ভেতরে দাও শব্দের ঝঙ্কার। এই মায়ের কথা আছে মধুভূষণের লেখায়। মধুভূষণের সেই বিখ্যাত কবিতা শহীদ দিবসের গল্প, সেই সেই শহীদ দিবসের গল্পের একটা জায়গা আছে, ছোট ভাই মাঝরাতে মাঝে মাঝে আসে, খেয়ে যায়, চটকলের লোকজন গভীর উদ্বেগ নিয়ে জেনে দেয় ভাইয়ের খবর। কেবল বেড়ার ফাঁকে হঠাৎ বুকের শব্দে মায়ের বুকের রক্তহীন। তার পরের লাইনটির মতো সুগন্ধময় লাইন বাংলা কবিতায় পড়তেছিল হয়, ধূপকাঠি বিক্রি করে আমাদের পাড়ার মহিম। যে বেদনাদায়ক সৌরভের উচ্চারণ এই লাইনটির মধ্যে আছে, বাংলা কবিতাটাকে এখনো গ্রহণ করে চলেছে। এবং এই শঙ্খ ঘোষের যে লাইনটা আমি লিখে নিয়েছিলাম, বাপের চোখে ঘুম ছিল না মার, মায়ের জবাব মা। এই বাংলা কবিতায় এই মা, অনেকের কবিতায় আসন পেতেছেন, রাহুলের কবিতাতেও আসন পেতেছেন। আমি নিজে রাহুলের এই কবিতাগুলোরই বেশি অনুরাগী, যে কবিতায় রাহুল সময়কে দরাজভাবে উদারভাবে স্পর্শ করে তার ভিতরের রহস্যের সম্ভাবনাকে গ্রহণ করেছে। আমাদের গৌতমের এই বইটির মধ্যে রাহুলের সম্মাননা গ্রন্থে গৌতমের একটি লেখা আছে, সে লেখার মধ্যেও গৌতম জানিয়েছে, খুব সঙ্গতভাবেই জানিয়েছে যে রাহুল সাধারণত শব্দের অর্থহীনতায় বিশ্বাস করতেন, শব্দের স্বাগত অর্থহীনতায় বিশ্বাস করতেন। যে সাধারণভাবে এই ধরনের কবিতার মধ্যে তো একটা দরাজ আহ্বান থাকে, অনেক সময় কথা খুব খুব সহজভাবে বলে উঠতে চায়। মধুভূষণের গান্ধীনগরে বাংলা ভাষায় এই ধরনের কবিতার সর্বোত্তম উদাহরণ আমরা পেয়েছি মধুভূষণ ভট্টাচার্য। এবং এই পর্যায়ে সবচেয়ে পরিচিত কবিতাটি আপনারা জানি, গান্ধীনগরে এক রাত্রি। সেই গান্ধীনগরে এক রাত্রি বইয়ের কবিতার একটা জায়গা আমি আপনাদের বলি। সেই লাইনটা এই যে এখানেও মায়ের কথা আছে। বকুলকে সবাই জানে, চিনে রাখলো ডিআইপির লোক, স্টেটসম্যান পড়ার ফাঁকে আর চোখে। বকুলের মা অন্ধকার ঘন হলে বলেছিল, আর নয় এবার ফিরে যা। এই কবিতায় একটা লাইন আছে, পাথরে পাথরে গর্জে কলোনির শুভদ্রাস্ত। যে অর্থে রাহুলের কবিতায় কলোনি এসছে, সেই কলোনি কিন্তু রাহুলের নিজস্ব কলোনি শুধু নয়,
রাহুল একটা কলোনিতে বড় হয়েছে, যে সেই কলোনি রাহুলের কবিতার কলোনি, আর মধুভূষণের এই কলোনি, যে কলোনির সুভদ্রার শোক, যে কলোনি সুভদ্রার শোকে আচ্ছন্ন হয়ে থাকে, সেই কলোনি কিন্তু শুধু আমার পাড়ার কলোনি নয়, শুধু আমার পাশের কলোনি নয়, যে কলোনিতে আমি বড় হয়েছি সেই কলোনি নয়, গোটা ভারতবর্ষের তো একটা কলোনি আসলে। সেই কলোনি ঐতিহাসিকভাবে এখন কলোনি থাক বা না থাক, কলোনির যা ধর্ম, কলোনির যে পরনির্ভরতা, কলোনির যে যে অভাব, যে বুভুক্ষা, যে অবক্ষয়, সেই অভাব, সেই বুভুক্ষা, সেই অবক্ষয়, সেই পরনির্ভরতার স্মারক হিসেবে রাহুলের কবিতায় কলম নিয়ে এসছে, এবং যে অর্থে মধুভূষণের কবিতায় কলম নিয়ে এসছে, এবং মধুভূষণের কবিতা রাহুলের কবিতার মতোই মধুভূষণের বহু কবিতায় কলমের উচ্চারণ আছে, বহু কবিতায় কলোনির ব্যবহার আছে। রাহুলের তো একটা কবিতার বইয়ের নামই হচ্ছে কলোনির কবিতা। কলোনির কবি হিসেবে রাহুল শুধু তার নিজের পাড়ার, নিজের অঞ্চলকেই স্মারক হিসেবে গ্রহণ করেননি, কিন্তু কলোনি হিসেবে গোটা ভারতবর্ষের গোটা সময়কে উৎসাহ করছে। গোটা কবিতা আপনাদের একটু পড়ি, এই কবিতা, ভয়ের লোমশ থাবা চাঁদের আলোয় পড়ে আছে। এই কবিতাটা কিন্তু এক অর্থে একটু ব্যক্তিগত কবিতা, কিন্তু রাহুল সেই স্তরের কবি, সেই ঘরানার কবি, তিনি ব্যক্তিগত ঘরানাকে একই সঙ্গে পরিবেশের সঙ্গে মিলিয়ে দিতে জানেন। নেশার তফাতে আজ কল্পনার শকুনেরা ঘুরছে আকাশে, শ্বেত রক্ত অনুসারী পঞ্চমুখী গ্রীবা, ঘুরে ঘুরে দেখি আমি স্নেহের মাতাল। স্নেহের মাতাল শব্দের ব্যবহার, এত চমকপ্রদ ব্যবহার, একটু সচেতন না হলে আমরা এড়িয়ে যেতে প্রযুক্ত হব। আমরা সাধারণত স্নেহের মাতাল, তো আমরা সাধারণত কি বলি? আমরা সাধারণত বলি স্নেহের কাঙাল, তাই না? কাঙাল না বলে রাহুল যে এখানে মাতাল শব্দটি ব্যবহার করলেন, এই দুটি শব্দের মধ্যে যে কাতরতার সখ্য আছে, কাতরতার সান্নিধ্য আছে, সেই সান্নিধ্য আরো তীব্র হয়ে উঠলো মাতাল শব্দটি ব্যবহার করার পরে। কাঙাল শব্দটি খুবই পরিচিত শব্দ, রাহুল কিন্তু সচেতনভাবে এড়িয়ে গেল, সচেতনভাবে পরিহার করলেন। কেন করলেন? রাহুল কিন্তু, আবারও বলছি, কবিতায় শব্দের নিরক্ষর উদাসীনতায় বিশ্বাস করতেন। তিনি জানতেন যে একটি কবিতা শুধু একদিকে যায় না, একটি কবিতা তার বহু মুখীনতাকে গ্রহণ করে, ফলে চেনা শব্দের, চেনা ভঙ্গির, চেনা ঘরানার, চেনা মাত্রাকে টোন দেবার জন্য রাহুল সারা জীবন চেষ্টা করেছে। এটা কিন্তু আমাদের আলাদাভাবে লক্ষ্য করা উচিত। তার কবিতার সাধারণভাবে সময় এবং সমাজকে গ্রহণ করার যে স্বাভাবিক প্রকাশ, স্বাভাবিক ইচ্ছে, স্বাভাবিক ঘরানা, স্বাভাবিক প্রবণতা, তার পাশাপাশি এই স্নেহের মাতাল জাতীয় শব্দ কতটা সচেতন হলে, কতটা সচেতন নিরীক্ষার মন থাকলে, এবং আরেকটা ব্যাপার, মাতাল এবং কাঙাল এই দুটি শব্দের তো ধ্বনিসাম্য রয়েছে। এই ধ্বনিসাম্যর ফলে আমরা কিন্তু একই সঙ্গে মাতাল শব্দটি পড়ি বটে, কিন্তু কাঙাল শব্দটি মনে মনে না ভেবে পারি না। একই সঙ্গে এই দুটি শব্দের সখ্যকে, সান্নিধ্যকে, সম্পর্ককে একটা দুটো লাইনের মধ্যে গ্রহণ করে রাহুল এই কবিতাটির সীমা বহু দূর পর্যন্ত বিস্তৃত করে দিলেন। কবিতাটা এখন আমার পড়া শেষ হয়, আরো পড়ছি। চাঁদের অন্তিম আলো পড়েছে যেখানে, সেখানেই নড়ে ওঠে ভয়, রোয়া ওঠা, ফুলে ওঠা পতঙ্গের থাবা, গড় গড় শব্দ শোনা যায়। এই যে অন্তিম শব্দ, বাংলা ভাষায় আপনারা জানেন, যারাই একটু সময় এবং সমাজ সচেতন করি, যাদের একটি শব্দটা ব্যবহার করি, পুরোনো শব্দ, যাদেরই একটু প্রগতিশীল শব্দটা এখন তার ভার একেবারেই হারিয়ে ফেলেছে, তবুও ব্যবহার করছি। যারা একটু প্রগতিশীল দর্শনে এবং ঘরানায় বিশ্বাস করেছে, তাদের কাছে না কিছু কিছু শব্দের একটা স্থায়ী অর্থ তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে বাদিক শব্দ শঙ্করবাবুর কবিতায় আছে, মধুভূষণের কবিতায় আছে, সরোজলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতায় আছে, রাহুলের কবিতাতেও আছে। বাদিক শব্দটি দিয়ে বামপন্থাকে গ্রহণ করার একটা স্বাভাবিক ইচ্ছে কবিদের ছিল। আর এই যে অন্তিম শব্দটি দিয়ে আমাদের এই সময়ের যে অবক্ষয় শব্দ খুব পুরনো শব্দ, জানি ব্যবহার করছি। সেই অবক্ষয়ের স্মারক হিসেবে অন্তিম শব্দটি মধুভূষণের লেখায় প্রচুর আছে।
রাহুলের কবিতা। এটা কিন্তু কোনো কবির একক সম্পত্তি নয়। এই শব্দগুলোর একটা সাধারণ একটা পরিসর তৈরি হয়েছে, সাধারণ মানে তৈরি হয়েছে। যে মানে একজন কবি রাহুল ব্যবহার করছেন, শঙ্করবাবু ব্যবহার করছেন, মণিভূষণ ব্যবহার করছেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করছেন। এই ব্যবহারের মধ্যে কিন্তু কোনো নেই, পাপ নেই, কারণ শব্দগুলোর একটা স্থায়ী অর্থ তৈরি হয়ে আছে। আমি সেই সব অর্থটাকে গ্রহণ করছি, তাদের কোনো অসুবিধা নেই। এইবারে আর একটা জায়গায় আমি আসছি, এই কবিতার শেষ অংশটা সূত্রে আমি একই সঙ্গে রবীন্দ্র কুমার এবং শঙ্করবাবুর কথা বলবো। কবিতার শেষ অংশটা এরকম: শব্দের শৃঙ্খল ভাঙা লোহার পাকানো শীত কিছু দূরে আমাকেও টানে, গৃহ সংসারের কথা বলে, খাবার অলক্ষ্যে যত জনপদ ধ্বংস হয়ে যায়। আমি সবাইকে অনুরোধ করবো এই লাইনটাকে উপেক্ষা করতে। জনপদ ধ্বংস হয়ে যায়, এখানে যারা আছেন তারা সরজিৎ দাসের একটি বিখ্যাত কবিতার এই লাইনটার কথা মনে পড়বে, কিন্তু ওই লাইনটির যাত্রা আলাদা, ওই লাইনের গন্তব্য আলাদা, ওই লাইনের অর্থ আলাদা, ওই লাইনের আহ্বান আলাদা, ওই লাইনের সম্ভাবনা আলাদা, এবং ওই লাইনের সমাধান আলাদা। আর এখানে রাহুলের জনপদ ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের এই কবিতাটি সাপেক্ষে ব্যবহার করতে হবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে বলছি সেটা হচ্ছে শব্দের শৃঙ্খল ভাঙা লোহার বাঁকানো শীত কিছু দূরে আমাকেও টানে। শব্দের শৃঙ্খলের কথা আমাদের বাংলা ভাষার সমস্ত সচেতন কবি বলে গেছে। একটু আগে শঙ্করবাবুর যে কবিতাটার কথা বলছিলাম, স্লোগান, সেই স্লোগানের মধ্যেও দেখুন আছে, আমি লিখে এনেছি, সেখানেও আছে এই যে কবিতাটা তো আদর্শের পক্ষে কবিতা। সেই কবিতাটা দেখুন: কথা কেবল মার খায় না, কথার বড় ধার, মারের মধ্যে ছলকে ওঠে শব্দের সংসার। রাহুল এবং মণিভূষণ, রাহুল এবং শঙ্খ ঘোষ এবং মণিভূষণ, তাদের ধরানোর মধ্যে একটা শক্ত আছে, একটা সান্নিধ্য আছে। সান্নিধ্য কোন দিকে? সান্নিধ্য সময়ের দিকে, দৃষ্টির সামর্থ্যে। রাহুল বলেছিলেন না, ঈশ্বর দেখেছি আমি আজ দলে দলে, পরনে ইজের ছেঁড়া, লিখে পা, হাতে হাতে পাউরুটি অক্ষরের জ্ঞান। যে মানুষের হাতে খিদের ভাষা, যে মানুষেরা খিদের ভাষায় কথা বলে, যে ভারতবর্ষ খিদের ভাষায় কথা বলে, যে পৃথিবী খিদের ভাষায় কথা বলে, রাহুলের লক্ষ্য কিন্তু তার দিকে। সেই লক্ষ্য বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সেই লক্ষ্য মণিভূষণের, সেই লক্ষ্য শঙ্খ ঘোষের, সেই লক্ষ্য সরোজলাল বন্দ্যোপাধ্যায়, সেই লক্ষ্য সবাই কিন্তু শব্দের সংসারের দিকে চোখ আছে। রাহুলের যে সাক্ষাৎকার কথা আমি বলছিলাম, সেখানে দেখছি বারবারই রাহুল বলছেন শব্দের অন্তর্গত বিশৃঙ্খলার কথা, শব্দের অন্তর্গত অর্থহীনতার কথা, শব্দের অন্তর্গত নৈরাজ্যের কথা, শব্দের অন্তর্গত শূন্যতার কথা। এবং আশ্চর্যভাবে একদম অন্য ঘরানার একজন কবি, একেবারেই অন্য ঘরানার একজন কবি, রবীন্দ্র কুমারের কবিতার একটা জায়গা আমি উল্লেখ করি। সেখানেও শব্দের এই নৈরাজ্য, শব্দের এই বিশৃঙ্খলা, শব্দের এই আহ্বান, শব্দের এই দৌরাত্ম্য, শব্দের এই গ্রহণ কিভাবে তাকে আক্রমণ করছে সেটা উল্লেখ। বিখ্যাত কবিতা, এই কবিতার নাম হচ্ছে অহ দিব্য মুক্তি কবিতা। তো রবীন্দ্র কুমারের ধরনটা এইরকম, অহ লিখেছেন, অহ, এই ব্যাপার আছে, অন্য আলোচনার বিষয়। কবিতাটা দেখুন: আমি জমাধার খর্গ, শব্দ ও জীবন দুই দিকে শানিত রেখেছি, এই অপরাধে সকালের আলো না ফুটতেই ঘুম থেকে টেনে তুলে এখানে এনেছি। যে শব্দকে লালন করার অপরাধে যে কবিকে সমাজ সমক্ষে সাধারণভাবে আক্রান্ত হতে হয়, সেই লালনের কথা যেভাবে রবীন্দ্র কুমার বলছেন, যেভাবে শঙ্খ ঘোষ বলছেন, ঘটনা চক্রে আমরা আনন্দিত হয়ে দেখি, আমরা পুলকিত হয়ে টের পাই যে সেই শব্দের সেই স্বাগত সম্ভাবনার কথা, সেই দৌরাত্ম্যের কথা, সেই আনন্দের কথা, সেই গ্রহণের কথা রাহুল পুরকায়স্থ বলছেন। রাহুল পুরকায়স্থ এই একটা চমৎকার সাক্ষাৎকার আমি পড়েছিলাম। সেই সাক্ষাৎকারের মধ্যে শব্দের এই অন্তর্গত নৈরাজ্যের প্রতি তার যে সমর্থন, সেই সমর্থনের উল্লেখ। বাংলা কবিতায় সাধারণভাবে বাংলা কবিতায় এই শব্দের নৈরাজ্যকে গ্রহণ করে সময় এবং সমাজের কথা প্রত্যক্ষভাবে বলার
যে ঘরানা তৈরি হয়েছে সেই ঘরানায় রাহুলের অবস্থান বোঝার জন্য তার এই 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 শব্দের ভাষার অন্তর্গত নৈরাজ্যের কাছে কিন্তু আমাদের বারবার ফিরে আসতে হবে। এবং এই আমি একটু আগে যে কবিতাটার কথা আপনাকে বলেছিলাম, বিদ্ধ করো পুনঃ টানো বুকে আমার শরীরে দেখি স্বীয় শূন্যতাকে, সেই কবিতার শেষ লাইনে অদ্ভুতভাবে এই লাইনটার কথা না বললে আমার কথা শেষ হবে না। সেই লাইনটা শেষ লাইনটা তো আমি লিখে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই শেষ তিনটে লাইন বলি। বাজারে ভ্রমের বাঁশি বাজাই বাজাই আর মাঝে মাঝে থামি। এবার সেই লাইনটা করতে করবে। সময়ই সময়ই প্রকৃতি বোধে ভোরবেলা জেগে উঠি আমি। নিজস্ব ভোরবেলায় সময়কে প্রকৃতির সমার্থক ভাবছেন রাহুল পুরকায়স্থ। এটা এই তাৎপর্যটাই রাহুলের সারা জীবনকে আমার মনে হয় পাঠকের কাছে গ্রাহ্য করছে। সময় প্রকৃতি বোধে ভোরবেলা জেগে উঠি আমি। নিজস্ব ভোরের আলোয় প্রকৃতিকে সময়ের স্বার্থে, সময়ের অর্থে, সময়ের প্রেক্ষিতে, সময়ের প্রশ্রয়ে গ্রহণ করার যে সাধনা রাহুল সারা জীবন করে গেলেন, সেই সাধনার তার মানে আমি আবারও বলি, সেই সাধনার দুটো স্তর। একটা তার শব্দের অন্তর্গত বিশৃঙ্খলার প্রতি তার সচেতন নির্ভরতায়, আরেকটা তার যে সময়কে তিনি দেখছেন, যে সময় খিদের ভাষায় কথা বলে, যে দেশ তার নিজস্ব যে খিদের ভাষায় কথা বলে, সেই ভাষাকে তিনি গ্রহণ করছেন। এই দুটো ধরন একই সঙ্গে বিষয় এবং বিন্যাসের এই দুটি প্রকরণকে বাংলা কবিতায় স্বাভাবিকভাবে সফলভাবে যে কবিরা গ্রহণ করতে পেরেছেন, আমি সৌভাগ্যবান। আমার প্রায় সতীর্থ আমার একটু আগে লিখতে এসছে রাহুল, সে রাহুলের কবিতা আমি সতীর্থ হিসেবে পড়তে পারছি। এবং বাংলা কবিতায় রাহুল সেই ঘরানার উদ্বোধক হিসেবে থেকে যাবেন, যে ঘরানা সময়কে তার ইতিবাচক প্রেক্ষিতে গ্রহণ করতে চায়, এবং গ্রহণ করেও কীভাবে গ্রহণ করতে চায়, তার গ্রহণ করার পথ হচ্ছে শব্দের নৈরাজ্যের বিশৃঙ্খলার মধ্যে দিয়ে, শব্দের অন্তর্গত নৈরাজ্যের মধ্যে দিয়ে, তারই ভাষায় অর্থহীনতার মধ্যে দিয়ে। যে শূন্যতার ধারণা রাহুল তার কবিতায় করে গেছেন, সেই শূন্যতা কিন্তু বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম কবিরা যে শূন্যতার সাধনা করেছিলেন, সেই সাধনার সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। সেই শূন্যতার আহ্বান আলাদা, সেই শূন্যতার গ্রহণ আলাদা। রাহুলের শূন্যতার গ্রহণ কিন্তু কবিতার অন্তর্গত নৈরাজ্যকে স্পর্শ করেছে। আমি রাহুলের কবিতার এই অন্তর্গত সর্বনাশকে স্বাগত জানিয়ে তার কবিতার ভাষার এবং বিষয়ের রাজ্য সহমর্মিতাকে স্পর্শ করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।